একসাথে থাকবো বলতে লিভ ইন? কাইন্ড অফ। অশুষ একটা চাপা শ্বাস ছাড়ে। এই তো এবার আসল রূপ দেখানো শুরু করেছে রিয়াসাত। তার ভালো মানুষের মুখোশ খসে পড়ছে ধীরে ধীরে। অশুষি ম্লান হেসে বলল, তারপর কি হবে যদি ফ্যামিলি থেকে না মানে? রিয়াসাত কোমল গলায় আশ্বস্ত করলো, মানবে যতদিন তুমি আমার সাথে থাকবে, সেফ থাকবে, আই প্রমিস ইউ। কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে বিপদ হবে তোমার। অশুষি নিরুপায় হয়ে বলল। এটা ছাড়া কি আর কোনো অপশন নেই? রিয়াসাত গভীর স্পর্শে তার গালে হাত রেখে বলল, আনফর্চুনেটলি ডার্লিং, এটা ছাড়া কোনো অপশন নেই। আই নিড ইউ সো 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 মাচ। যে কোনো মূল্যে তোমাকে চাই আমার। তুমি আমার, সবসময় শুধু আমার। কণ্ঠে ঘোর। রিয়াসাত তার নেশাভরা দৃষ্টি নিয়ে খুব কাছে এগিয়ে আসে। তার লক্ষ্য অশুষির মসৃণ ঠোঁটজোড়া। ঝুঁটিতে মুখ সরিয়ে নেয় অশুষি। রিয়াসাত হতাশ হয়, খানিক রুষ্টতা নিয়ে বলল, তুমি কি ডিল করতে রাজি না? আমার সময় দরকার ভাবার জন্য। অশুষি চাপা কণ্ঠে আওড়ায়, ঠিক আছে, তাহলে ভাবো। ফ্যামিলির কাছে নিজের সম্মান বাঁচাবে নাকি আমাকে সারা জীবনের জন্য মেনে নেবে? নিশ্চয়ই ভাবা উচিত তোমার। জীবনের অনেক বড় ফয়সালা এটা। ভেতর থেকে সবকিছু দেখি আমি ততক্ষণে সিটের ফোন আঁকড়ে ধরেছে। একটুর জন্য ফোন ছিঁড়ে যাচ্ছে না। অশুষি মাথা হিলিয়ে বলল, ঠিক আছে, ভেতরে চলো। ভেতর মানে? মানে গাড়ির ভেতরে। কেন? সন্দেহ হয় রিয়াসাতের। আমার উত্তর জানতে চাও না তুমি? হালকা করে লাজুক হাসে অশুষি। তার ইঙ্গিত বুঝতেই রিয়াসাত বিস্ময়ে অভিভূত হয়ে যায়, কিন্তু তার সন্দেহ কাটে না। তবু সাবধানে সে ভেতরে প্রবেশ করে। অশুষি ড্রাইভিং সিটে বসলে রিয়াসাত বসে তার পাশে। তখনও হাসছে অশুষি। রিয়াসাতও মৃদু হাসে। অনেক সংখ্যা থাকলেও তা ছেড়ে ফেলে। অশুষিকে কাছে পাওয়ার তুমুল তৃষ্ণা আকাঙ্ক্ষা তাকে বেসামাল করে তুলেছে। সে হাত ধরে অশুষিকে নিজের দিকে ফেরায়। পেছন থেকে কেউ শেষ বাজাতেই থতমত খায় রিয়াসাত। ভিউ মিররে কালো অবয়ব দেখে আঁতকে উঠে ফটাফট গায়ে থেকে নেমে যেতে নেয়। ঝড়ের গতি চালিয়েও লাভ হয় না। পেছন থেকে বাতাসের গতিতে ইয়ামিন তার ঘাড় আঁকড়ে ধরে। অশুষি কাপা হাতে ড্রাইভিং শুরু করে। এক হাতে রিয়াসাতের মুখ, অন্য হাতে তার দুই হাত চেপে ধরে রাখে ইয়ামিন। এতটুকু নড়াচড়া জো পায় না সে। পা দিয়ে ধাক্কাতে থাকলে ইয়ামিন তাকে প্রতিহত করতে জোরে খুশি মারে। সে চোখে সর্ষে ফুল দেখতে পায়। খুবই নিরিবিলি শান্ত জায়গা দেখে অশুষি ব্রেক থামায়। ইয়ামিন পেছন থেকে তার হাত দুটো ছেড়ে দিতেই সামনে থেকে চেপে ধরে অশুষি, কিন্তু সামলাতেই পারল না। আচমকা রিয়াসাত তাকে আঘাত করে। অশুষি ছিটকে স্টিয়ারিংয়ের সাথে গিয়ে নাকে মুখে বাড়ি খায়। এবার রিয়াসাত হাতছাড়া পেয়ে পেছন থেকে ইয়ামিনকে আক্রমণের জন্য আঘাত করে। ইয়ামিনের মনোযোগ অসুর দিকে তখন। আহত অশুষিকে দু হাতেই আগলে নেয় সে। তাই প্রতিরোধ করতেই পারে না। প্রচণ্ড জোরে নাকে মুখে খুশি খেয়ে রক্ত বের হয়ে যায় তার। অশুষি নিজেকে সামলে ইয়ামিনের নাক চেপে ধরে। ব্যগ্র হয়ে বলে, আপনি ঠিক আছেন? পর মুহূর্তে রিয়াসাত পালাতে নেয়, কিন্তু সফল হতে পারে না। ইয়ামিন পা দিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। পরপর তাকে তুলে মাথায় কনুই দিয়ে খুশি মারে। দুনিয়া অন্ধকার হয়ে যায় রিয়াসাতের। শ্বাস আটকে যায়। ইয়ামিন ক্রুদ্ধ হয়ে একই জায়গায় পরপর কয়েকবার আঘাত করে। তার মুখ এত বেশি রক্তাক্ত হয়ে যায় যা দেখে অশুষি ভয়ে মুখ ঢেকে ফেলে। তাই দেখে ইয়ামিন থেমে যায়। নয়তো রিয়াসাতের আরও মার খাওয়ার কথা ছিল। তাকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে বাইরে আনা হয়। রাস্তায় ফেলে সর্বোচ্চ গতিতে তার চোয়াল চেপে ধরে বলল, বিয়ে করবি? জোর করে থ্রেড দিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ে করবি একটা মেয়েকে, লিভ ইন করতে বাধ্য করবি? কোথায় ওর ছবি? ওর অ্যাগেনস্টে যত ডকুমেন্ট আছে সব দে, না হলে জীবিত ছাড়া পাবি না এখান থেকে। ভয়াবহ হুমকি শুনে রিয়াসাত দিশাহারা হয়ে পড়ে। কোনো মতে বলল, ফোনে আছে সব, আমি ডিলিট করে দিব, কথা দিলাম ভাই, আমাকে ছেড়ে দাও। ইয়ামিন তার দুই হাত পেছনে এনে মাফলার দিয়ে পেতে ফেলে। গুরুতরভাবে আহত রিয়াসাতে বাধা দেওয়ার শক্তি থাকে না। অশুষি নিজেকে সামনে নিয়েছে। ইয়ামিন তাকে আদেশ করলো। তোমার যতক্ষণ ইচ্ছা হয় মারো শশী। অশুষি সাহসী কুলে নেয়। বিভৎস রক্তাক্ত চেহারাটা দেখেই মুখ ফিরিয়ে নেয়। ইয়ামিন দাঁত খিটমিট করে বলল, আমি জানি ওর প্রতি তোমার অনেক রাগ জমে আছে। আজকে সব উগরে দাও। ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর কিচ্ছু করতে পারবে না। ওর ফোনটা আমি। ইয়ামিন পুরো কথা শেষ না করেই রিয়াসাতের জ্যাকেট থেকে ফোনটা বের করে নেয়। রিয়াসাত ছটফটে অনুরোধ করে বলল,
ভাই প্লিজ, আমার ফোনে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি কথা দিলাম তো সব ডিলিট করবো, ফোনটা ছাড় ভাই। কথা কানেই তুলে না ইয়ামিন। ফোনের অবস্থা দফারফা করে ক্ষান্ত হয়। নাও, এবারও চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না, তুমি যা চাও তাই হবে। যদি ওকে মেরে ফেলতে বলো তাহলে এখনই হাত বাঁধা অবস্থায় পানিতে ফেলে দিব। এই কথা শুনেই রিয়াসের চোখ বড় হয়ে যায়, ভয়ে কাতরাতে শুরু করে, আতঙ্কে চেহারা করুণ দেখায়। সে অসহায় দৃষ্টি নিয়ে ঐশীর দিকে চায় সে, কিন্তু ঐশী এতটুকু দয়া অনুভব করল না। একে 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 পুরনো কথাগুলো মনে পড়তে থাকে তার। সেই রাতটা ছিল জীবনের কঠিনতম রাত, যখন রিয়াসাত এডিট করা নোংরা ছবিগুলো পাঠায়। ঐশী 17 বছরের কিশোরী তখন। উপরে যতই শক্ত খোলস দেখানোর চেষ্টা করুক, ভেতরে সে প্রচণ্ড নরম। সোশ্যাল মিডিয়ায় একবার কিছু ভাইরাল হলে সারা জীবনের জন্য গায়ে কালি লেগে যাবে। ঐশী তার প্রতিরোধ করতেই রিয়াসতকে মিনতি করে। তখন তো রিয়াসত তাকে এতটুকু দয়া করেনি। শর্ত দেয় প্রতি রাতে তার সাথে চ্যাট করতে হবে। ঐশীকে বাধ্য হয়ে মেনে নিতে হয়। 2 দিন যেতেই সে বুঝতে পারে তার দ্বারাই এই বিশ্রী কাজ সম্ভব না। সে আত্মহত্যার হুমকি দিলে রিয়াসত কিছুটা নরম হয়, কিন্তু সেই অ্যাডাল্ট চ্যাটের স্ক্রিনশটগুলো সুরক্ষিত রেখে দেয়, যা দিয়ে এখনও সে ব্ল্যাকমেইল করে আসছে ঐশীকে। ঐশী আর চুপ করে বসে থাকতে পারে না। তার মাথায় হঠাৎই খুন চেপে যায়। এতদিনে সব ভয় ডর ভেঙে যায়। প্রচণ্ড আক্রোশে রিয়াসতকে গুনে গুনে 10টা চড় মারে। খামচে ধরে তার মুখ। কত রাত নির্ঘুম কাটিয়েছে, দুশ্চিন্তায় অপমানে কেটেছে। কাউকে বলতে পারেনি মনের কষ্ট, তাও ভেঙে পড়েনি, শক্ত থেকেছে, রিয়াসতের কাছে নত করেনি। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে তার। এতদিনে সব ক্রোধ এক নিমেষে প্রকাশ করে ফেলে। রিয়াসতকে মারতে মারতে সে ক্লান্ত হয়ে যায়। পেছন থেকে আমিন তাকে আঁকড়ে ধরে বলল, হয়েছে, এবার থামো। ঐশী ধপ করে নিচে বসে পড়ে, কাঁদতে থাকে অসহায়ের মতো। এতদিন সব কান্নারা জমাট বেঁধে আটকে ছিল গলার কাছে, আজ বের হচ্ছে সব। ইয়ামিন তাকায় রিয়াসাতের দিকে। ওই লমর্ষক দৃষ্টি দেখে ভেতর থেকে শিউরে উঠে রিয়াসাত। সে কাছে আসতে থরথর করে কাঁপতে শুরু করে। ইয়ামিন তার দিকে ঝুঁকে বলল, আর কখনো যদি ওর দিকে চোখ তুলে তাকাতেও দেখি, তাহলে তোকে আমি জানে মারবো না, এমন অবস্থা করবো যে পৃথিবীতে জন্মানোর দিনটাই তুই আফসোস করবি। হেল করে দিব তোর পুরো লাইফ। রিয়াসাত কোনো মতে মাথা ঝাঁকায়। ইয়ামিন ধীরে সুস্থে বলল, মোবাইলে টাকা পেয়ে যাবে, ল্যাপটপ পিসিতেও যদি কিছু থেকে থাকে, বাসায় গিয়ে তো প্রথম কাজটা হলো ডিলিট করা। রিয়াসাত উন্মাদের ন্যায় মাথা নাড়তেই থাকে। ইয়ামিন আরও কাছে এসে বলল, উশুর কাছে মাফ চা, বল এখন থেকে তুমি আমার বোন, আমাকে মাফ করো বোন। রিয়াসাত জবাব দেয় না। ইয়ামিন শক্ত গলায় বলল, বেক টু হার। এবার তো ঘুরি করে ঐশীর দিকে চেয়ে বলল, এখন থেকে তুমি আমার বোন, আমাকে মাফ করো বোন। ঐশী তিক্ত গলায় বলল, আমি ওর বোনও হতে চাই না। ইয়ামিন হাত বাড়িয়ে দিতেই সে উঠে দাঁড়ায়। এখনও রক্ত জমাট বেঁধে আছে ইয়ামিনের নাকে। ঐশী নিজের গলার মাফলারটা খুলে, তারপর তার নাকের রক্ত মুছে দেয় সযত্নে। সাদা বরফের উপর সোনালি আলোর নরম আভা। ধীরে ধীরে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি। উঁচু উঁচু আলপসের কোল ঘেঁষে সূর্যিমামার জেগে ওঠা। শূন্য দৃষ্টিতে চেয়ে দেখছে প্রকৃতির সৌন্দর্য। আর ইয়ামিন দেখছে তাকে। ঐশীর মুগ্ধ চোখের দিকে চেয়ে একটা সম্মোহন তৈরি হয়েছে তার মনে। মাথায় ঘুরছে চমৎকার একটা ছবির থিম। জার্মানি, ইতালি, ফ্রান্স এবং অস্ট্রিয়া দ্বারা বেষ্টিত আলপস পর্বতমালার দেশ সুইজারল্যান্ডে বসে থেকেও ঐশী মিস করছে নিজের জন্মভূমি। গতবার যখন আসা হয়েছিল সুইজারল্যান্ডে, তখন গ্রীষ্মকাল চলে। তখনকার একরকম সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল। এখন সম্পূর্ণ ভিন্ন রকম সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে। এত শীতল শুভ্র মোহনীয়তা চারিপাশে। তবুও ঐশীর মনে পড়ছে নিজস্ব দেশের সবুজাভ প্রকৃতি, কুয়াশা, শিশির ভেজা ঘাস, বৃষ্টির ছন্দ, সোদাগন্ধ, সব কিছু। ইয়ামিন বলল, ভয়ের কিছু নেই, রিয়াসাদের পর আর রিস্ক নেবে বলে মনে হয় না। আমি ভয়ও পাচ্ছি না ওকে। ঐশী প্রাঞ্জল হাসে। বহুদিন পর তার হালকা লাগছে খুব। ইয়ামিন তাকিয়ে রইল ওই হাসির দিকে। মুখ চিনচিন করছে তার। চিত্র রূপসীর সাথে ঐশীর এত মিল কেন? পর মুহূর্তেই সে ভাবল ছোটবেলার
উষ্ণতা অনেক ছবি এঁকেছিল সে, তাই বোধহয় কল্পনা রমণীর সাথে উষ্ণতার মুখের আদল মিলে গেছে। আর ঐশসী যেহেতু উষ্ণতারই বোন, তাই তার সাথেও ছবিটির মিল মনে হচ্ছে। নিজের মনের এই অকাট্য যুক্তি কতটা গ্রহণযোগ্য তাই আমি জানে না, কিন্তু ঐশসীকে নিয়ে অন্য কিছু কল্পনা করাও সম্ভব নয়। সে যখন জীবনের প্রথম প্রেম হারিয়ে দিশেহারা, ঐশসী তখন নিতান্তই বাচ্চা একটা মেয়ে। তাকে দেখলেই ছোটবেলার বাচ্চা বাচ্চা মুখটি ভেসে উঠে স্মৃতিপটে। সে নিশ্চয়ই ঐশসীর প্রেমে পড়তে পারে না, তার রূপে পাগল হয়ে তাকে নিয়ে পেন্টিংও এঁকে ফেলতে পারে না। ধুর, আমি এসব চিন্তাই বা করছে কেন? আসলেই তো এটা কখনোই সম্ভব না। কি ভাবছেন? ঐশসীর প্রশ্নেই আমিন ভাবাচাকা খেল। কিছু না। তারপর নিজের মনের অযাচিত ভাবনা প্রসঙ্গে এড়াতে বলল, আচ্ছা, আমি এখনো বুঝতে পারছি না তুমি রিয়াসাদকে পছন্দ করেছিলে কি বুঝে? ওর মধ্যে কি এমন স্পেশালিটি ছিল? আমি ওকে পছন্দ করিনি তো। ইয়ামিন ঠু কুচকাল। করনি? তাহলে তোমাদের রিলেশন কিভাবে হলো? ওর সাথে আমার রিলেশন হয়নি, অন্য কারোর সাথে হয়েছিল। মানে আমি সেটা ভেবেছিলাম, কিন্তু আড়ালে যে ও ছিল সেটা কিভাবে বুঝবো আমি? ইয়ামিন কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল, মানে তুমি অন্য কাউকে ভেবে ওর সাথে প্রেম করছিলে, কিন্তু জানতেই না যে এটা ও? ঐশসী হালকা অপ্রস্তুত হয়, মাথা নেড়ে বলল, হুম। রিয়াসাদ মিমিক্রি জানে। ইয়ামিনে হঠাৎ করেই মনে আসে ব্যাপারটা। সে তাহলে ওভাবেই অসুখে ঠেকিয়েছে? মনের ধারণা থেকে এই আন্দাজে ঢিল ছুড়ল। কার মিমিক্রি করে তোমাকে পটিয়েছিল শুনি? প্রশ্নটা করেই হালকা হাসল সে। লজ্জায় ঐশসীর মুখটা একদম ছোট হয়ে যায়। সে এই কথা কখনো ইয়ামিনকে জানতেই দিবে না, তার চেয়ে মৃত্যু শ্রেয়। একটু আমতা আমতা করে মুখে যা এলো তাই বলল, ইউভান শেখ। কি? ইয়ামিন হাসবেই নাকি অবাক হবে ভেবেই পেল না। নিজেকে সামনে নিয়ে বলল, তুমি এত বোকা? মানে সে গলা নকল করে বলেছে আমি ইউভান শেখ, আর তুমিও সেটা বিশ্বাস করেছো? সিরিয়াসলি? ঐশসী একটাও কথা খুঁজে পায় না। বোকার মতো বলে ফেলেছে ইউভান শেখ, কিন্তু তৎক্ষণাৎ অন্য কারো নাম মাথায়ও আসেনি। ইয়ামিন হাস্য মুখে বলল, তারপর কয়দিন চলো ইউভান শেখের সাথে প্রেম? ঐশসী অস্বস্তিতে মুখ কুটিয়ে ফেলে। ইয়ামিন এখনই এত খোঁজাচ্ছে, তাহলে সত্যিটা জানলে কি করতো আল্লাহই মালুম। সেই কথা চিন্তা করেও তার গায়ে কাটা দেয়। অস্বস্তি ছেড়ে ফেলে উঠে দাঁড়িয়ে বলল, এবার মনে হয় আমাদের যাওয়া উচিত। এত তারা কিসের ইউভান শেখের জন্য? আবারও টিপ্পনি কাটল সে। ঐশসী হেসে ফেলে। ইয়ামিন পরে উঠলেও তার আগে এগিয়ে যায়। আর পিছু যেতে যেতে ঐশসী মনে মনে বলল, কিসের ইউভান শেখ? ওটা তো আপনিই ছিলেন। আমি কিন্তু আপনার প্রেমে পড়িনি, আপনার নকল গলা শুনে বিমোহিতও হইনি। তবে আপনার ভায়োলিনের সুরে আমার অষ্টাদশী অবুঝ মন তাল হারিয়েছিল ঠিক। সেই অদ্ভুত অনুভূতিকেই প্রেমে পড়া বলে কিনা আমার জানা নেই মিস্টার সিঙ্গার। প্রিয়ন্তী বারবার ফোন দিচ্ছে। পেছনে ফিরে ঐশসীকে না দেখে সে দিশাহীন অস্থির। একবার ঐশসী ফোন রিসিভ করে বলেছিল, আমরা বাইরে আছি আপু। তোরা মানে? তুই আর কে? আমি আর ইয়ামিন ইব্রাহিম। এক চোর দেব, নাম ধরে ডাকছিস কেন? তোর কত বড় হয় জানিস? ভাইয়া বল। আর তোরা বাইরে কি করছিস? ধমক খেয়ে ঐশসী কাছামাছি হয়। ভাইয়ার সাথে শুটিং দেখতে এসেছিলাম, এখানে আটকে গিয়েছি। রাতে মনে হয় এখানেই থাকতে হতে পারে। স্নোফলের জন্য গাড়ি নিয়ে বের হওয়া যাচ্ছে না। প্রিয়ন্তী এ কথাটা বিশ্বাস করেছে কিনা বোঝাই যায়নি, কিন্তু সারা রাত ঐশোর চিন্তায় সে নিজেও ঘুমায়নি। ভোর হতেই আবারও ফোন করেছে। ঐশসী গাড়িতে উঠতে উঠতে জিজ্ঞাসা করলেও, প্রিয়তি আপু ফোন করছে, আবার কি বলবো? ইয়ামিন বলল, আমাকে দাও। ঐশসী দিয়ে দিল। ইয়ামিন ঠান্ডা মাথায় বোঝালো তাদের ফিরতে 3 ঘন্টার মতো সময় লাগবে। প্রিয়ন্তী রেগে খ্যাচখ্যাচ শুরু করলো। তুই কোন সেন্সে ওকে নিয়ে বের হলি? একটু আগে মা ফোন করেছিল, আমাকে মার সাথে মিথ্যে বলতে হয়েছে। ফোনও ধরিস না তোরা, টেনশন হয় না আমার? ইয়ামিন বিদ্বিষ্ট হয়ে বলল, আশ্চর্য, এত টেনশনের কি আছে? ওকে তো আমি খেয়ে ফেলবো না, বললাম আসছি, অপেক্ষা করো। ঐশসী বিব্রত হয়ে তাকালো। প্রিয়ন্তী কেন তো রাগ দেখাচ্ছে? ইয়ামিনও মনে হয় এজন্য বিরক্ত হচ্ছে। ওই পাশ থেকে প্রিয়ন্তী বলল, আরে আমি তো তোকে ভরসা করি, কিন্তু ওখানে সব অপরিচিত মানুষের মধ্যে ও একা আছে, তাই একটু চিন্তা হচ্ছিল। ত্রিশান জানতে পারলে আমার খবর আছে। সে তো উশুর দায়িত্ব আমার উপর দিয়েই পাঠিয়েছিল, তাই না?
প্রিয়ন্তী নিজের হয়ে সাফাই গাইতে থাকে। তৃষান ফোন করলে কি বলবি সেই চিন্তায় তটস্থ। মনে মনে প্রতিজ্ঞা করে ঐশীকে একা রেখে আজ জীবনেও বের হবে না। এবার সে ভালোই ভালোই ফিরে আসলেই হয়। ইয়ামিন বলল। রাখি। প্রিয়ন্তী তড়িঘড়ি করে বলল। আরে শোন, আরেকটা দুর্ঘটনা ঘটেছে তো, তোকে এজন্যই আমি ফোন করব ভাবছিলাম। আবার কি? রিয়াসাদ, তাকে কারা যেন রাস্তায় ফেলে জঘন্যভাবে পিটিয়েছে। ইয়ামিন চুপ করে থাকে। প্রিয়ন্তী বলেই যায়। মাঝরাতে বাসা থেকে হুট করে বের হয়েছিল, তারপর ফিরেছে রক্তাক্ত অবস্থায়। গ্যালন গ্যালন রক্ত বের হচ্ছে শরীর থেকে। এখন কি তাহলে রক্ত লাগবে ওর? কয় ব্যাগ লাগবে? প্রিয়ন্তী বিস্মিত হয়ে বলল। তুই কি ফাজলামি করছিস নাকি? না, ফাইজলামি কেন করবো? ইয়ামিন নির্বিকার। প্রিয়ন্তী উদ্গ্রীব হয়ে বলতে লাগলো। মা আমাকে ফোন করে একটু আগে জানিয়েছে আমার হাত পা কাঁপছে। সুইজারল্যান্ড এমন কাহিনী আমি জীবনে দেখিনি। পুলিশরা কি ঘাস খায়? আমি তাকে মামলা করতে বললাম, কিন্তু রিয়াসাদ বলল ওদের ধরে লাভ নেই। আমার তো মনে হয় ওখানে ওরই কোনো দোষ আছে, তাই নিজেই ভয় পাচ্ছে। ইয়ামিন শান্ত গলায় বলল। তেই পারে, তোমার ভাই তো আর ভালো মানুষ না। এমনভাবে বলছিস যেন তোর কেউ না, শুধু আমারই ভাই। ইয়ামিন শান্ত গলায় বলল। ইয়ামিন জবাব দেয় না। প্রিয়ন্তী বলল। যাই হোক, সাবধানে আসিস তোরা, রাখি। ফোন স্পিকারে থাকায় ঐশী এতক্ষণ সবই শুনছিল। মুখ টিপে বসেছিল চুপচাপ। ফোন রাখতেই সে হাসতে শুরু করলো। ইয়ামিন অবাক হয়ে তাকালো। মুখে হাত চেপে অন্য হাত অনবরত নেড়ে হেসেই যাচ্ছে ঐশী। দেখতে ভালোই লাগছে। রিয়াসাতের ভালো শিক্ষা হয়েছে। আমার এতদিন পর খুব শান্তি লাগছে জানেন। আপনাকে কিভাবে যে থ্যাঙ্কস দেওয়া যায় বলুন তো। আপনি আমার এত বড় একটা ফেভার করলেন, এবার আমিও আপনার ফেভার করতে চাই। ঐশী চোখ ঝলমল, মুখে উজ্জ্বল দীপ্তি, কথায় চঞ্চলতা। ইয়ামিন ক্লান্ত হাসলেও ছোট্ট করে শ্বাস ফেলে বলল। আপাতত আমি ভীষণ টায়ার্ড, চোখ ভেঙে ঘুম আসছে। আমার ঘুমের ব্যবস্থা করে দিতে পারলে ফেভার করা হবে। পারবে? ঐশী মাথা নেড়ে বলল। অবশ্যই পারবো, আপনি তাহলে ঘুমান, আমি ড্রাইভ করছি। ইয়ামিন অবাক হয়ে ভ্রু উঁচু করল। তুমি করবে ড্রাইভ? কেন, সন্দেহ আছে আমি কি ড্রাইভ করতে পারি না? এখানে পারবে না, খুব আঁকাবাঁকা রাস্তা। ড্রাইভ করাটাই একটা চ্যালেঞ্জিং বিষয়। চ্যালেঞ্জ কি শুধু আপনিই নিতে জানেন, আমি কি জানি না? দরকার নেই, আমি এত দ্রুত মরতে চাই না। এখনো বিয়েও হয়নি আমার। ঐশী এই কথায় হেসে ফেলল। কেন লজ্জা পেল তা সে জানে না। সে আবদার করে বলল। ঠিক আছে, তাহলে আপনি ঘুমান, আমরা এখানে আরো কিছুক্ষণ বসে থাকি। আপনার রেস্টও হয়ে গেল। কণ্ঠ থেমে যায় ঐশী। ইয়ামিন হাত ভাঁজ করে সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। সে কি ঘুমিয়ে গেল নাকি? ব্যাপারটা বোঝার জন্য ঐশী তার মুখের কাছে হাত রাখলো। সত্যি মনে হয় ঘুমিয়ে পড়েছে লোকটা। আশ্চর্য ব্যাপার, সে বোকার মতো তাকিয়ে রইল। অচিরেই অদ্ভুত এক সম্মোহিনী শক্তি তাকে গ্রাস করে ফেললো পুরোপুরি। ইয়ামিনের ঘুমন্ত মুখ দেখে বুকে কেমন একটা হাহাকার সৃষ্টি হলো। ঐশী জানে না এই হাহাকারের উৎস কি, শুধু জানে তার খুব বিষণ্ণ লাগছে। ইয়ামিনের এত সুন্দর হওয়ার ব্যাপারটা যেন মন খারাপ করে দেওয়ার মতো ঘটনা। আচ্ছা, একটা ছেলে মানুষ এত সুন্দর কেন হবে? ঐশী একবার নিজের হাতটা ইয়ামিনের হাতের সাথে রাখলো। কি আশ্চর্য, ইয়ামিন তার চেয়েও দ্বিগুণ ফর্সা। এতদিন নিজেকে সুন্দরী জেনে আসা মেয়েটি বুঝলো সামনে বসে থাকা মানবটির অলিক সৌন্দর্যের কাছে তার সৌন্দর্য অতি তুচ্ছ নগণ্য। নাকি ইয়ামিনকে যে পাবে তা ঈর্ষা করছে। ঐশী গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। অতীত খুব করে মনে পড়ছে তার। গতবার যখন সুইজারল্যান্ড এসেছিল তখন রিয়াসাদের সাথে প্রথম দেখা। সে ঐশীকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। সারাক্ষণ তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। ঐশী যেখানে যায় সেখানে রিয়াসাত কীভাবে যেন উপস্থিত হয়। বেড়াতে আসার পর থেকে সেটির অতি যত্ন, মনোযোগ, উদ্ভট হাসি থেকে ঐশীও সহজে বুঝে নেয় সবটা। আর তখনই সে এড়িয়ে চলা শুরু করে। তার মনোযোগ পাওয়ার লক্ষ্যে রিয়াসাত বিভিন্ন কাণ্ড করতে থাকে। সবার মধ্যে ফট করে হাসির কথা বলে, নিজেকে নিয়ে গুণগান গায়। তার জন্য কত মেয়ে পাগল, সে কত বুদ্ধিমান, ট্যালেন্টেড, কৌশলে এসব গল্প করে ঐশীর মনোযোগ কাটতে চায়। কিন্তু ঐশী বরাবরই দায়সারা, সে পাত্তাও দেয় না। প্রিয়ন্তীর কাজিন বলে হেসে দুটো কথা বলে। এছাড়া ছেলেটার উপস্থিতিতে সে বিরক্ত। ভদ্রতার খাতিরে তাকে ফেসবুকে অ্যাড করেছিল। ভেবেছিল দেশে ফিরলে ব্লক করে দেবে।
কিন্তু নিউজ ফিড স্ক্রল করতে গিয়ে একবার ওশুশি দেখতে পায় রিয়াসাতের অনেক সেলিব্রিটির সাথে ছবি। যেহেতু প্রিয়ন্তীর কাজিন ইয়ামিন, তাহলে তার সাথেও নিশ্চয়ই যোগসূত্র আছে। ছোট থেকেই ওষুর ইয়ামিনের প্রতি বেজায় কৌতূহল। একসময় তার আপুর স্টুডেন্ট ছিল কিনা, তাই একবার রিয়াসাতকে এই ব্যাপারে জিজ্ঞেস করে ওশুশি। আপনি ইয়ামিন ইব্রাহিমকে চিনেন? অবশ্যই চিনি, আমার আপন ফুফাতো ভাই। কেন, তুমি কি তার ফ্যান নাকি? প্রশ্নটা করেই কেমন ফিচেল হাসি রিয়াসাত। তার ওই হাসি ওশুশি অসহ্য লাগে, তবুও সহ্য করে বলল, ফ্যান না, জাস্ট ওনার ভায়োলিন শুনতে ভালো লাগে। মাঝে মাঝে মন খারাপ হলে আমি দু একটা টিউন শুনি, মন ভালো হয়ে যায় আমার। অদ্ভুত সুন্দর বাজানুনি। রিয়াসাতের ঠোঁটে তখনও হাসি, এমনভাবে মাথা নাড়তে থাকে যেন কত কিছু মুছে ফেলেছে, খুব গোপন কথা জেনে ফেলেছে। অসুর গা পিত্তি চলতে থাকে। এই নিয়ে আর কথা বাড়াতে চায় না সে, কিন্তু রিয়াসাত তো পেছনে লেগেই আছে। অসুর সাথে ভাব জমানোর একটা পায়তারা তার চাই। সে একদিন বলে বসলো। ইয়ামিন ইব্রাহিমের সাথে কথা বলবে উষু? সে অবাক হয়ে বলল, আমি ওনার সাথে কি কথা বলবো? মিউজিক নিয়ে কথা বলবে? তার ভায়োলিন তোমার পছন্দ না, তুমিও ওর ফ্যান না। ভাইয়াকে তো আমি তোমার ছবি দেখালাম, খুব প্রশংসা করেছে তোমার, বলেছে তুমি খুব মিষ্টি। ওশিশি হতবাক হয়ে যায়। এত বড় একজন সেলিব্রিটি তার প্রশংসা করবে ভাবা যায়? সে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয় না, কথা বলার কোনো ইচ্ছেও প্রকাশ করে না। কিন্তু রিয়াসাত কাঁঠালের আঠার মতোই লেগেই থাকে। একদিন তো ওশিশির সামনে ফোন এনে বলল, দেখো ভাইয়া ভিডিও কলে আছে, ব্যাক ক্যামেরায় তোমাকে দেখাচ্ছি, হাই দাও। ওশিশি হাই দিল না, ওনায় মুখ ঢেকে চলে গেল। ফিসফিসিয়ে বলল, যা তা একদম। রিয়াসাত এমন জোরে হাসতে লাগলো যেন কত মহান কাজ করে ফেলেছে। বাংলাদেশে ফেরার পর ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। ওশুশির 17তম জন্মদিনে ঠিক রাত 12টায় অজানা এক নাম্বার থেকে ফোন আসে। সে তখন জেগেছিল, কারণ একটু পরেই ত্রিশান ভাই আর উষ্ণতা আপু কেক নিয়ে ঘরে এসে তাকে সারপ্রাইজ দিবে। প্রত্যেক বছর এটাই হয়। সেদিন ফোন রিসিভ করে ওশুশির তাজ্জব বনে যায়। ইয়ামিন ইব্রাহিম ফোন করেছে তাকে। ওই পাশ থেকে ভরার সুন্দর গলায় শব্দ এলো, হ্যাপি বার্থডে উষামণি, তোমার জন্মদিনের প্রতিটা দিন সুন্দর হোক, ঠিক তোমার চেহারার মতো মিষ্টি হোক, শুভকামনা। ওশুশির শির দ্বারা কেমন স্রোত প্রবাহিত হয়। সে তো প্রথমে বিশ্বাসও করতে পারে না, ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে। আপনি সত্যি ইয়ামিন ইব্রাহিম বলছেন? কোনো সন্দেহ আছে? রিয়ার সাথে আমাকে তোমার কথা অনেক বলেছে, সে খুব ভালো ছেলে, কাজিনদের মধ্যে সবচেয়ে চটপটে, বুদ্ধিমান। ওশুশি ভ্রু কুচকে আসে। ইয়ামিন ইব্রাহিম হঠাৎ ইয়াসাতের মতো পাওয়ারের প্রশংসায় কেন পঞ্চমে খোলেন বুঝতেই পারে না সে। একটু পর তার দরজায় শব্দ হলে সে তড়িঘড়ি করে বলল, পরে কথা বলবো, আমার আপু আর ভাইয়া এসেছে আমার বার্থডে সারপ্রাইজ দিতে। ওই পাশ থেকে ইয়ামিন হাসল। কি অদ্ভুত সেই হাসির শব্দ! চমৎকার করে বলল, ঠিক আছে শশী, গুড বাই। ওশুশি হাসছালো। এত বড় একজন সেলিব্রিটির সাথে সে 3 মিনিট ধরে কথা বলছিল, ব্যাপারটা বিশ্বাসই হয় না। ঘটনা শুধু সেখানেই থেমে নেই। এরপর প্রায় মাঝে মাঝেই সেই নাম্বার থেকে ফোন আসতো। ইয়ামিন নানান ধরনের মজার কথা বলতো, যেন ওশুশির সাথে কথা বলতে সে ভীষণ আগ্রহী। সেই কথা শুনে ওশুশির ভালো লাগতো নাকি খারাপ লাগতো তো তা সে জানে না, তবে নার্ভাসনেস কাজ করতো ভীষণ। ইয়ামিন ফোন রাখার পর প্লে লিস্টে ঢুকে ভায়োলিনের সুর শুনলেই এক অদ্ভুত আবেশেই তার মন নরম হয়ে যেত। ধীরে ধীরে কি তার কিশোরী মন প্রেমে নিমজ্জিত হচ্ছিল, নাকি সাময়িক মোহ ছিল সেটা জানে না ওশুশি। একদিন তো আরও অদ্ভুত ব্যাপার হলো। লাইভে ইয়ামিনের একটা ইন্টারভিউ চলছে। ওশুশি আগ্রহ নিয়ে দেখতে বসেছে টিভির সামনে, সাথে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। তাদের ফোনালাপ শুরু হওয়ার পর থেকে ওশুশি সবসময় ইয়ামিনকে ফলো করে, তার একটা আপডেটও মিস করে না। তো সেদিন ঠিক লাইভে সময় ফোনটা এলো। ওশুশি হতভম্ব, লাইভে থাকা অবস্থায়ও তিনি কীভাবে ফোন করছেন। ওশুশি ফোন কানে তুলতেই ইয়ামিন বলল, কেমন আছো মিষ্টি মেয়ে, গুড মর্নিং। ওশুশি বিভ্রান্তি নিয়ে বলল, মর্নিং, কিন্তু আমাকে কেন ফোন করলেন? ইয়ামিন একটু মন খারাপ করে বলল, ঠিক আছে, তুমি না চাইলে আর ফোন করবো না, রেখে দিচ্ছি বরং। ওশুশি বিস্মিত হয়। এত বড় একজন সেলিব্রিটি হয়ে সেন্ট খাচ্ছেন,
আহ্লাদ দেখাচ্ছেন, সেরকম সম্পর্ক কি তাদের মধ্যে হয়েছে যে কথায় কথায় অভিমান প্রকাশ করবেন? অদ্ভুত মানুষ। সে একটু নরম গলায় বলল, কিন্তু আপনার তো এখন স্টার আড্ডা চ্যানেলে লাইভ চলছে। ইয়ামিন একটু সময় চুপ থেকে বলল, এখন ব্রেক টাইম চলছে, সেজন্যই তোমাকে ফোন করেছি। কারণ তোমার কণ্ঠ মিস করছিলাম। তুমি জানো তোমার মিষ্টি হাসি আমাকে কতটা কনফিডেন্স দেয়। একবার মিষ্টি করে হাসো তো। অশোষী বিষম উপক্রম হলো। সে কোনো মতে বলল, কিন্তু লাইভে আপনি এখনো কথা বলছেন, আবার ফোনে আমার সাথেও কথা বলছেন, এটা কি করে সম্ভব? ইয়ামিন বিরক্তি নিয়ে বলল, আহা, ওটা তো রেকর্ডেড লাইভ, ব্রেকে মাত্র দিয়েছে। অশোষী আগ্রহ নিয়ে বলল, তাহলে ব্রেক শেষ হলে আমার পছন্দের একটা গান করবেন প্লিজ। ইয়ামিন এবার উত্তর দেয় না। অশোষী হালাহালা করতেই থাকে। একটু পর ইয়ামিন বলল, কি গান শুনতে চাও বলো, এখনই শোনাচ্ছি। এভাবে না, লাইভে শোনাতে হবে আমারটা আপনি। ইয়ামিন রুক্ষ গলায় বলল, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তাই লাইভে তোমার নাম বলিয়ে পরীক্ষা করে দেখবে আমি রিয়েল কিনা। দেখুন সেরকম কিছুই না, এটা জাস্ট আমার শখ। তোমার এত শখ হলে আমি সামনে বসিয়ে তোমার শখ পূরণ করব। আসছি আমি বাংলাদেশে, দেখা করো তুমি আমার সাথে, তারপর যত ইচ্ছে গান শুনবে। আমি সামনে বসে থেকে শোনাবো, কিন্তু লাইভে তোমার নাম নিতে পারবো না, কারণ ইউ আর টু পার্সোনাল উইথ মি। অশী থতমত খেয়ে বলল। অশীর মন গলতে শুরু করে। এতটা বোকা ছিল যে সে অনায়াসে এই কথাগুলো বিশ্বাস করে নেয়। ধীরে ধীরে তার বিশ্বাসের পারদ মজবুত হতে থাকে, কথাবার্তা বেড়ে যায়। তারপর একদিন হুট করে প্রিয়ন্তীর কাছে এসে শুনে রিয়াসাত নাকি কোনো একটা অনুষ্ঠানে মিমিক্রির জন্য প্রাইজ পেয়েছে। তার দুনিয়া ঘুরে ওঠে। সেদিন ইয়ামিন ইব্রাহিমের সাথে কথা বলার সময় অশু ইচ্ছে করে রিয়াসাত বলে সম্বোধন করে তাকে, আর রিয়াসাতও জবাব দিয়ে ফেলে। ব্যাস, আর কোনো সন্দেহই থাকে না। অশু ফোন কেটে দেয়। ওদিকে রিয়াসাত ওরফে নকল ইয়ামিন ইব্রাহিম ফোন দিতেই থাকে অনবরত। অশু তাকে শর্ত দেয়, ভিডিও কলে না এলে আর কথাই বলবে না। বাধ্য হয়ে রিয়াসাত ভিডিও কলে আসে এবং তাদের লুকোচুরি খেলার সমাপ্তি ঘটে। রাগটা শুধু রিয়াসাতের উপরই দেখানোর কথা ছিল, কিন্তু অশীর মন কেন যেন সূক্ষ্ম অভিমান করে বসে ইয়ামিনের উপর। এরপর থেকে সে আর কখনো ইয়ামিনের গান শোনে না, ভায়োলিন শোনে না। তাকে দেখলেও টিভির চ্যানেল পাল্টে দেয়। সে নিউজ ফিডে এলেও ব্লক করে দেয় সেই পেজ। কে জানে, হয়তো নিজের পোড়া মনের দহন কমাতে এই কাজ করত। তারপরে ঘটনাগুলো অতি জঘন্য। রিয়াসাত অশীর পাত্তা না পেয়ে দিশেহারা হয়ে যায়, নোংরামি চূড়ান্ত করে। অবশেষে অশী সেই বিভীষিকা থেকে মুক্তি পেয়েছে আজ। অতীত থেকে বর্তমানে ফিরে সে পাশে বসে ফোমের সিটে আরাম করে মাথা হেলিয়ে থাকা আশ্চর্য সুন্দর যুবা পুরুষটির দিকে তাকায়। কোনো ভান নেই, উনি বাস্তবে ইয়ামিন ইব্রাহিম। এখন অশীর পাশে খুব কাছে বসে আছেন। অশীর বিশ্বাস করতে এখনও কিছুটা কষ্ট হয়। হাত দিয়ে ছুঁয়ে দেখতে মন চায়। তারপর বহু কষ্টে নিজেকে সংযত করে। বিমোহিত হয়ে দেখতে থাকে ইয়ামিনের মুখটা। এলোমেলো মাথা ভরা চুলগুলো কুচকুচে কালো, ঘন ভ্রু, উঁচু নাক, ভীষণ ফর্সা আর নিখুঁত মুখ। এতটুকু দাগ নেই ওই মুখে, যেন নিখুঁত কোনো শিল্পকর্ম। আচ্ছা, উনি যে এত সুন্দর ছবি আঁকে, নিজের ছবি কখনো এঁকে দেখেছেন? পৃথিবীর সবচেয়ে সুন্দর পেইন্টিং হয়েছে তো সেটা। দূর, পশুষী এসব কী ভাবছে? নিজের উপর লজ্জা হয়। ঘুমন্ত একটা মানুষের অচেতনতার সুযোগ নিয়ে তাকে এভাবে খুঁটিয়ে দেখাটা কি অন্যায় নয়? মেয়েটি হাসছে প্রাণ খুলে। তার হাসির শব্দ আর বাতাসের কলতানে মুখরিত হয়ে উঠল চারপাশ। কি স্নিগ্ধ আর প্রাণবন্ত তার মুখশ্রী, মনে ঢেউ তুলে যায়। রং তুলে আঁচড়ে সে অলেক সৌন্দর্য ফুটিয়ে তোলার ক্ষুদ্র চেষ্টা করে ইয়ামিন। ইউভান শেখ ইয়ামিনের রুমের দরজা বরাবর দাঁড়িয়ে আছেন। তার সামনে মাথা নত অবস্থায় রাফি বলল, ভেতরে যাবেন না স্যার, ইয়ামিন ইব্রাহিম এখন ব্যস্ত আছেন। ব্যস্ত মানে কি করছে? রাফি বিনয়ের সুরে বলল। তা আমি জানি না স্যার, আমাকে বলা হয়নি। ইভান শেখ হাসলেন, আগ্রহ নিয়ে জানতে চাইলেন, তাহলে কি বলা হয়েছে তোমাকে? রাফি একটু মাথা চুলকে বলল, স্যার বলেছেন আগামী 5 ঘন্টা তাকে যাতে কেউ বিরক্ত না করে। আমি এখানে 4.5 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি স্যার, আর মাত্র আধ ঘন্টা পার হলেই আপনি ভেতরে যেতে পারবেন।
আশ্চর্য কথা। ইউভান ভ্রু কুচকে হাতে মাছি তাড়ানোর মতো রাফিকে তাড়িয়ে বললেন, করো। স্যার আমি সিরিয়াস। ইয়ামিন স্যার নিয়ে এসে ইউভান গরম চোখে তাকানো মাত্রই রাফি সরে যায় ঝট করে। আফসোস হয় তার, 5 ঘন্টা কাজ করলে $1000 পেত, মাত্র আধ ঘন্টার জন্য তার হাতছাড়া হয়ে গেল বুঝি। ইউভান ভেতরে ঢুকে আরেকবার রাফির দিকে চাইলেন। রাফির করুণ দৃষ্টি ভেজা ভেজা। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন ইউভান। ইয়ামিনের মতিগতি কিছুই তার বোধগম্য হচ্ছে না। গতকাল বিনা কারণে শুটিং প্যাক আপ করেছে, তারপর রাতে একটা মেয়েকে নিয়ে কোথায় বের হয়ে গেছে। তার মদ সিগারেটের প্রতি ঝোঁক আছে তা জানা ছিল, কিন্তু নারী নেশাও যে আছে তা তো জানা ছিল না। সেটা খুব বিগড়ে যাচ্ছে দিন দিন। আফসোসের বিষয়, ক্যারিয়ার নিয়ে এতটুকু সিরিয়াস না। ফ্রিতে জনপ্রিয়তা পেয়ে গেছে তো তাই দাম দিচ্ছে না। ইউভানের ধারণা ইয়ামিনের গানের কণ্ঠ ভালো হলেও সে জনপ্রিয়তা পেয়েছে চেহারার জন্য। তার 70% ভক্তরাই অল্প বয়স্কা তরুণী, যারা শিল্পের মান বোঝে না, শুধু লুকস দেখে দাপাদাপি করে। এদের মাতম বেশি বলে ইয়ামিনের তার শিল্পী সত্তার দাম এত সহজেই পেয়ে গেছে। যেখানে শিল্পীদের ক্যারিয়ার করতে জীবন যৌবন পেরিয়ে যায়, সেখানে ইয়ামিন মাত্র অল্প কয়েক বছরেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। সুপারস্টার হিসেবে ইউভানের চেয়ে ইয়ামিনের নামের কারণে সিনেমা বেশি হিট হচ্ছে। ব্যাপারটা খানিক অপমানজনক তো বটেই। তার মতো কণ্ঠ নিয়ে হাজার হাজার গাতক লাইন লাগিয়ে রেখেছে, তবে তাকেই কেন এত তোষামোদ? এই ভাবনা মনে মনে পোষণ করলেও প্রকাশ করার দুঃসাহস করে না ইউভান। সুপারস্টার হিসেবে তাকে উদার হতে হবে। তিনি হাঁটুর বয়সী ছেলেকে ঈর্ষা করলে ব্যাপারটা বড় বেমানান দেখায়। ইয়ামিন কাল রাতে মেয়েটাকে নিয়ে ফিরেছে আজ সকালে। ব্যাপারটা নিয়ে রেডিসনে অনেক গসিপ হচ্ছে। এখন আবার দরজা আটকে ঘরে বসে আছে সে। কারোর সাথে দেখাও করছে না, কথাও বলছে না। তার জন্য গুরুত্বপূর্ণ একটা শুট পর্যন্ত থেমে আছে। এত দায়সারা হলে কিভাবে চলবে? ডিরেক্টর আরমান জোহার নিজে না এসে সরাসরি ইউভানকে পাঠিয়ে দিয়েছেন ইয়ামিনের কাছে। তার বিশ্বাস ইউভানের কথা ইয়ামিন ফেরাবে না। গোলাপি রঙা মোটা পর্দা সরিয়ে ভেতরে উকি দিলেন ইউভান। হাস্যমুখে জানতে চাইলেন, কি অবস্থা সিঙ্গার? ইয়ামিন ঘুরে তাকায়, সামান্য বিব্রত হয়। চটজলদি ক্যানভাসের উপর একটা কাপড় ফেলে দেয়। রং এখনো শুকায়নি, কিন্তু চাদোয়ার মতো কাপড়টা এমনভাবে দেওয়া হয়েছে যাতে পেইন্টিংয়ের ক্ষতি না হয়। ইউভান ধীর পায়ে ভেতরে ঢুকে ইয়ামিনের পাশে বসেন। ইয়ামিন তার হতভম্ব ভাব কাটাতে ব্যস্ত হয়। ছবি তার জন্য খুব ব্যক্তিগত একটা বিষয়। ছবি আঁকার সময় কেউ তাকে বিরক্ত করতে পারবে না। ইউভান শক্ত করে কাঁধে চাপড়ে দিলেন তার। খোশ মেজাজে জানতে চাইলেন, কি করছিলে? ইয়ামিন জবাব দেয় না, হাসার ভান করে। ইউভান ধুম করে ক্যানভাসের চাঁদোয়া সরিয়ে ফেললেন। ইয়ামিন চোখ বড় করে তাকায়, চোয়াল শক্ত হয় তার। নিজেকে সামলাতে চেয়ারের হাতল চেপে ধরে। ওদিকে পেন্টিংটি দেখা মাত্রই মুগ্ধতায় বুঁদ হয়ে গেলেন ইউভান শেখ। হা করে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বললেন, ট্রিমেন্ডাস বিউটি। কে এই মেয়ে? ইয়ামিন তাদের দাঁত পিষে অনুমতি ছাড়াই পেন্টিংয়ে হাত দেয়। প্রচণ্ড রেগে গেছে সে, অথচ কিছু বলতেও পারছে না। ইউভান ঝুঁকে বললেন, প্রশ্নের জবাব দে বেটা। ইয়ামিনের মন চাইলেও গম্ভীর মুখে বলতে। কেন রে বেটা, তুই কোথাকার কোন সম্রাট যে প্রশ্ন করা মাত্রই জবাব দিতে হবে? ইউভান এবারও জবাব না পেয়ে ক্যানভাসের দিকে এগিয়ে যান। গাঢ় চোখে তাকান। ইয়ামিনের সাথে সাথে সাবধান করলো, খবরদার ওদিকে হাত বাড়াবি না, হাত একদম ভেঙে ফেলবো। রাগটা মুখে প্রকাশ করা যাচ্ছে না বলে সে মনে মনে ইউভানকে গালমন্দ করে যায়। এতে মনের মধ্যে বুদবুদ করা রুড়ো মেজাজটা শান্ত হয় ধীরে ধীরে। চকচক করছে ইউভানের দৃষ্টি। খানিকক্ষণ চুপ থেকে মুগ্ধতা নিয়ে বলে উঠলেন, তোমার তো গায়ক না হয়ে চিত্রকর হওয়া উচিত ছিল। ইয়ামিন ইব্রাহিম, ফার্স্ট ক্লাস পেন্টিং এঁকেছো একদম। এত সুন্দর হাসি আমি জীবনেও দেখিনি। মোনালিসার পেন্টিংকেও হার মানাবে এই সুন্দর হাসি। ইয়ামিন এমন প্রশংসা নিতে পারে না। দগদগে ঘায়ের মতো টনটন করে ওঠে তার অন্তস্থ সত্তা। সে তার আঁকা ব্যক্তিগত রমণীর ছবি কাউকে দেখাতে ইচ্ছুক নয়। এই ছবির দিকে মুগ্ধ চোখে তাকানোর অধিকারও তার একান্ত।
ইউভান শেখ সেখানে অনধিকার চর্চা করছেন। তিনি গা দুলিয়ে হাসলেন। ইয়ামিন কটমট করে বলেন। ভাগ শালা। প্রিয়ন্তী বিরক্ত গলায় বলল। আমরা এখানে এসেছিলাম কেন? শপিংয়ের জন্য, কিন্তু সেটা ছাড়া বাদ বাকি সব হচ্ছে। তৃষ্ণা আইপ্যাডে গেমস খেলতে খেলতে বলল, আমার পায়ে ব্যথা হচ্ছে, তাই আজকে আমিও যাব না। জানালায় নিষ্পলক তাকিয়ে আছে উশুশি। আজকে স্নোফল অনেক কম, খুব ঝকঝক করছে কংক্রিট আর পাথরের রাস্তাগুলো, যেন স্বচ্ছ কাচের আয়না। প্রিয়ন্তী তার পাশে এসে বলল। ঘুরতে বের হওয়ার জন্য আজকের চেয়ে ভালো দিন আর হয় না। উশুশি উদাস মুখে বলল। আমি কোথাও যাব না আপু, প্লিজ, ঠান্ডায় আমার মাথা ব্যথা করছে। প্রিয়ন্তী এবার পরাজিত। বাহ, বেশ ভালো। একজনের পায়ে ব্যথা, একজনের মাথা ব্যথা। বলি, এখানে কি আমরা ঘাস কাটতে এসেছি? বাইরে না গেলে ঘরের ভেতর বসে থেকে কি করবি তোরা? তৃষ্ণা চোখ তুলে ভ্রু কুচকে নির্বিকার গলায় বলল, কেন রেস্ট করব? প্রিয়ন্তী চোখ বড় করে তাকালো, অতঃপর দীর্ঘশ্বাস ছাড়লো। তুমি ভাইয়ার সাথে বের হয়ে গেলেই তো পারো, তোমাদের একটু আলাদা স্পেস দরকার আছে, বুঝেছো? উশসী এক চোখ টিপ দিল। আমি বের হয়ে গেলে তুই কি করবি? তৃষ্ণার সাথে বসে থাকবো, ওর খেয়াল রাখবো। তৃষ্ণা গুমট কণ্ঠে বলল, নো নিড, আমার খেয়াল আমি নিজে রাখতে পারি, বাচ্চা না আমি। কথাটাকে বলেই অন্যদিকে ঘুরে বসলো সে, যেন বিরক্ত হয়েছে। ঐশী হাসি মুখে প্রিয়ন্তীর দিকে তাকালো। প্রিয়ন্তী চিন্তিত বোধ করছে। তার মুখের সামনে চুটকি বাজিয়ে ঐশী বলল, এই কি ভাবছো? কিছু না। নিজের মনের অহেতুক ভাবনাটাকে তাড়িয়ে দেয় প্রিয়ন্তী। হাসি মুখে বলে, তোরা তাহলে সাবধানে থাকিস, আমরা বের হচ্ছি। এই কথা বলেই সে মোবাইল হাতে নিয়ে চলে যায় পারদিনকে ফোন করতে। ঐশী এই সুযোগে তৃষ্ণার উদ্দেশ্যে বলল, ত্রিশ, আমি বাইরে যাচ্ছি বাবু, তোর ফুপস জিজ্ঞেস করলে বলবি হাঁটতে বের হয়েছি। প্লিজ ডোন্ট কল মি বাবু। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, পাকনা বুড়া তুই। আদর করে তৃষ্ণার পেটে কাতাকুতু দেয় সে। তৃষ্ণা একটু হাসে না। প্রথম কোনো বাচ্চা হিসেবে ঐশী নিজের ভাগ্নিকেই দেখেছে যে কাতাকুতু খেয়েও হাসি আটকে রাখে। কি অদ্ভুত স্বভাব ছেলেটার। ইউভান ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করলেন। তোমার এখন উঠতি ক্যারিয়ার, মানলাম তুমি পেন্টিংয়েও ভালো, কিন্তু এসব মেয়েদের ছবি এঁকে সময় নষ্ট করার সময় এখন না। ইয়ামিন অসহ্য হয়ে কথা শুনেই যাচ্ছে, কারণ তাকে কেউ উপদেশ দিলে সে প্রচণ্ড বিরক্ত হয়। আপাতত ভদ্রতার খাতিরে চুপ করে আছে, কিন্তু ইউভানকে তার সহ্য হচ্ছে না। কে বলবে, গতকালও যে তাদের মধ্যে ছিল গলায় গলায় ভাব। একটু পরেই রাফি ভিতরে এসে বলল, স্যার, একজন এসেছি, আপনার সঙ্গে দেখা করবি। ইউভান শেখ কপালে ভাঁজ ফেলে উঠে দাঁড়ান। দরজায় দাঁড়িয়ে আছে ঐশী, তার ঠোঁট ভর্তি হাসি। ইউভান শেখকে দেখেই সেই হাসি মিলিয়ে গেল। তীক্ষ্ণ নজরে ঐশীকে পরখ করলেন ইউভান। তার হঠাৎ করে মনে হলো কিছুক্ষণ আগে চমৎকার হাসিটাই পেন্টিংয়ে দেখেছিলেন। ওই ছবি প্রকাশ হলে এই হাসি বিখ্যাত হতে বেশি সময় লাগবে না, কারণ এই মেয়েটির হাসি মাধুরী দীক্ষিতের চেয়েও কোনো অংশেই কম নয়। ঐশী সামান্য ইতস্তত হয়ে চোখ বড় বড় করে বলল, ইয়ামিন ভাইয়া কোথায়? ইউভান বিস্ময় ভরা কণ্ঠে বললেন, ইয়ামিন তোমার ভাইয়া হয় নাকি? ঐশী কপালের চুল কানে গুজল। ইউভান শেখ এখানে আছেন জানলে সে আসতো না। এখন কেমন অস্বস্তি লাগছে। সে বলল, আসলে সম্পর্কে উনি ভাইয়াই হন। তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? ইউভান প্রচণ্ড কৌতূহল প্রকাশ করলেন। হাতের ইশারায় সোফা দেখে বললেন, বসো তো, কথা বলি একটু। ঐশী বাধ্য হয়ে বসল। তার চোখঝরা খুঁজছে ইয়ামিনকে। কোথায় সে? প্রশ্ন করার ফুরসত সে পাচ্ছে না, কারণ ইউভান শেখ নিজেই তাকে একের পর এক প্রশ্ন করেই চলেছেন। তিনি ব্যাপক আগ্রহ অনুভব করছেন ঐশীর প্রতি। ইয়ামিন অতি যত্নে এই মেয়েটির ছবি এঁকেছে, এর মানে নিশ্চয়ই সে খুব বিশেষ কেউ। মিনিট পাঁচেক পর ইয়ামিন তার রুম থেকে বের হয়। করিডোরের সোফায় ঐশী আর ইউভান শেখকে বসে থাকতে দেখে ওখানে মূর্তির মতো স্থির হয়ে আটকে যায় সে। ঐশী মাথা নুয়ে ঠোঁটে আলতো হাসি নিয়ে কথা বলছে লোকটির সাথে। অবশ্য বলবেই তো, ইউভান শেখের অন্ধভক্ত বলে কথা। এত বড় অন্ধভক্ত যে রিয়াসাতে প্রতারণাও ধরতে পারেনি। ইয়ামিন বুঝলই না তার ভেতরের আগ্নেয়গিরি শুরু হয়েছে।
ফুড শপ থেকে চিজবার্গার আর কোল্ড ড্রিঙ্কস কিনে নেয় সে। অনেকক্ষণ না খেয়ে আছে, কাউন্টার থেকে খাবার রিসিভ করে দূরে দাঁড়ায়, কিন্তু পরাগ করতে থাকে ঐশী আর ইউভানকে। এতক্ষণ ধরে কি কথা বলছে ওরা? ইয়ামিন সেই কথার বিষয়বস্তু শুনতে পাচ্ছে না, তবে ঐশীকে খুব খুশি মনে হচ্ছে। ইয়ামিন থমথমে মুখে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ মোবাইল বের করে প্রিয়ন্তীকে ফোন দেয়। হ্যালো ইয়ামিন, হ্যাঁ আপু, কোথায় তুমি? আমি এই তো ফারদিনের সাথে শপিংয়ে বের হব, তাই রেডি হচ্ছি। কেন, তোর কিছু লাগবে ভাই? উশুশি। মানে? ইয়ামিন রোষ মেশানো গলায় পড়ল। মানে ওকে এখান থেকে নিয়ে যাও, খুব বিরক্ত করছো। ও এখন কোথায়? আমার রুমের সামনের করিডোরে ইউভান শেখের সাথে বসে আছে। বলিস কি? দাঁড়া, এখনই আসছি আমি। আর শোনো, ও যাতে ঘর থেকে আর বের না হয়। বুঝতেই পারছো, এখানে অনেক ধরনের মানুষ, যত মানুষ তত গসিপ। ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো, তুই চিন্তা করিস না। প্রিয়ন্তী মিনিট বাদেই ছুটে এলো। ঐশীকে ইশারায় ডাকলো। ইউভান শেখের থেকে বিদায় নিয়ে এগিয়ে আসে ঐশী। প্রিয়ন্তী খপ করে তার হাত ধরে বলল, রুমে চল। কিন্তু কেন? আমি ইয়ামিন ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, এখনো দেখা হয়নি। প্রিয়ন্তী আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, ইয়ামিনী আমাকে ফোন করেছে, ও বলেছে তোকে ঘরের ভেতর নিয়ে আটকে রাখতে। ঐশী এই কথা শুনে তবদা খেলো। হোয়াট? চল ঘরে চল, তারপর বলছি। যাওয়ার পথে ঐশী দেখলেও ফুডশপের এক কোণে দাঁড়িয়ে এদিকেই চেয়ে আছে ইয়ামিন। সগৌরবে কোল্ড ড্রিঙ্কসের বোতলে চুমুক দিচ্ছে আর তাদের দেখছে। রাগে মুখ অন্ধকার হয়ে এলো ঐশীর। কটমুটি দৃষ্টি নিক্ষেপ করে চলে যায় সে, কিন্তু তার ওই দৃষ্টি ইয়ামিনের ভেতরে ভাবান্তর ঘটায়। সে কি বেশি বাড়াবাড়ি করে ফেললো? তাও ভালো, অন্তত ইউভান শালার সামনে ঐশী আর না আসুক। ঘরের ভেতর এসেই নিজের হাত ছাড়িয়ে বাজখাই গলায় চেঁচালো ঐশী। আমাকে কেন ঘরে আটকে রাখতে হবে? এর মানেটা কি? আমি কি কারো ব্যক্তিগত সম্পত্তি নাকি? আজব। প্রিয়ন্তী বোঝানোর উদ্দেশ্যে বলল, এটা ইয়ামিন ইব্রাহিমের রেপুটেশনের ব্যাপার। মানে ওনার রেপুটেশনের সাথে আমি কিভাবে জড়িত? তোদের নিয়ে অনেক গসিপ হচ্ছে সকাল থেকে, তাই এভাবে হুটহাট ওর রুমে না যাওয়াই ভালো। ও পাবলিক ফিগার, মিডিয়ার নজর সারাক্ষণ ওর দিকে তাক করা থাকে। তোকে ব্যাপারটা বুঝতে হবে উশু, বাড়াবাড়ি করিস না প্লিজ। ঐশী চুপ হয়ে যায়। আসলেই তার ভুল হয়েছে। সে আর জীবনেও ওই ঘরমুখ হবে না। এই জন্যই সেলিব্রিটিদের সে দুই চোখে দেখতে পারে না। এদের ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই। এরা আগাগোড়া পুরোটাই পাবলিক প্রপার্টি। কি আশ্চর্য! রাগে গজগজ করতে থাকে সে। প্রিয়ন্তীর ফোন বেজে ওঠে। পরদিন গাড়ি ঠিক করে নিচে দাঁড়িয়ে আছে। সে বাই বাই বলে দ্রুত চলে যায়। ঐশী মুখ ভার করে জানালার কাছে বসে। প্রচণ্ড বিরক্ত লাগছে তার। কখন ফিরবে সে নিজের দেশে? আর ভালো লাগছে না এখানে। মন উঠে গেছে একদম। কিছুক্ষণ পরেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তৃষ্ণা মাথা তুলে বলল, অ্যান্স, কেউ মনে হয় এসেছে। ঐশীর সম্বিত ফিরল। তুমুল বিরক্তি নিয়ে দরজা খুলতেই হতভাগ সে। দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে ইয়ামিন। নিজের ঘরে যেতে নিষেধ করে এখন আবার এসেছে কেন? লোকটা নাটকবাজ কেন এত? সে এক্স্যাক্টলি কি চায়? ইয়ামিন অবশ্য তার দিকে চেয়ে আছে। কিছু বলতে নিলে ঐশী ফট করে দরজা থেকে সরে গেল। ইয়ামিন তার পেছনে এসে ডাকলেও উশু। থামলেও ঐশী পেছনে না ঘুরে ঝাঁঝ নিয়ে বলল, যা বলার ওখানে দাঁড়িয়ে থেকেই বলুন, তারপর চলে যান। আফটার অল আপনার রেপুটেশনের ব্যাপার। বলা তো যায় না কোথায় কোন ক্যামেরা তাক করা আছে। হুট করেই শুরু হবে শাট শাট, তারপর তখন আবার আপনার রেপুটেশনের 12টা বেজে যাবে। ইয়ামিন মৃদু হাসলো। তাই দেখে আরো জ্বলে উঠল ঐশী। থমথমে মুখে বিছানায় এসে বসলো। অভিযোগ করে বলল, কাল আমার সাথে সুইজারল্যান্ডে যেতে তো আমি বলিনি? করিডোরে সবার সামনে আমার হাত ধরে জোর করে আমাকে গাড়িতে উঠিয়েছেন আপনি। এখন আমাকে ঘরবন্দি থাকতে হবে? মানে সব দোষ এখন আমার হয়ে গেল? ইয়ামিন আরো 2 কদম এগিয়ে এসে কোমল গলায় বলল, দোষ তোমার না, দোষ আমারই। সব দোষ ইয়ামিন ইব্রাহিমের। এই জন্যই সে সরি বলতে এসেছে। আই এম সরি। এই কথা বলেই কানে হাত কুঁজল ইয়ামিন। তার কানে ধরা কাঁচুমাচু মুখটি দেখে হেসে ফেলে ঐশী। তবে সবচেয়ে বেশি মজা পায় তৃষ্ণা। সে একেবারে হাততালি বাজিয়ে উল্লসিত গলায় বলল, ওয়াও এন্স, এবার তুমি আঙ্কেলকে জড়িয়ে ধরে পাপ্পা দাও প্লিজ। ঐশী বিষম খেয়ে উঠল।
ইয়ামিনও হকচকালো। কয়েক মুহূর্ত সবাই নীরব। তৃষ্ণা বেচারা নিজেও জানে না কত ভয়ঙ্কর কথা বলে ফেলেছে। মাসুম দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। ঐশী চাপা গলায় ধমক দিয়ে উঠল। এগুলো কি কথা আছি? তৃষ্ণা সরল মুখে কাঁধ ঝাঁকিয়ে বলল, পাপা মামামের কাছে ঠিক এইভাবে কানে ধরে সরি বলে, তখন মাম্মাম কি করে? ঐশী সজোরে তৃষ্ণার মুখ চেপে ধরল। ইয়ামিন হাঁ করে তাকিয়ে আছে। ভীষণ লজ্জা আর অস্বস্তিতে মিশে যেতে যেতে ঐশী উচ্চারণ করলো, আমি তোমার মামাম না, আর উনিও তোমার পাপা না তৃষ্ণা, বুঝেছো? তৃষ্ণা ঝুঁটিতে নিজের মুখ থেকে ঐশীর হাত সরিয়ে শুধালো, তাতে কি, তোমরা তো কাপল তাই না? ঐশী চোখ কপালে তুলে তাকালো। মানে আমরা কাপল কেন হব? তাহলে আঙ্কেল ভাবে সরি কেন বললো তোমাকে? পাপা তো মাম্মাম ছাড়া কারোর সামনে কান ধরে না, তারা কাপল হলে তোমরা না কেন? তৃষ্ণার কথাগুলো ধামধাম করে বজ্রপাত ফেলে মাথায়। কোনো উত্তরই খুঁজে পায় না ঐশী। বহু কষ্টে ঠোঁট নেড়ে শাসনের সুরে জানতে চায়। তুই কয়টা কাপলকে দেখেছিস শুনি? তৃষ্ণা উত্তর দেওয়ার আগেই ইয়ামিন প্রসঙ্গ বদলে ফেলল। আচ্ছা, একটু আগে কি তুমি আমার সাথে দেখা করতে গিয়েছিলে? ঐশী নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, আমার রুমে আমি আপনি ছাড়া আর কার সাথে দেখা করতে যাব? কিন্তু আপনি সেখানে ছিলেন না। দেখা হয়ে গেল ইউভান শেখের সাথে। তিনি অবশ্য আমায় ইনভাইট করেছেন। তুমি যেতে চাও? নিশ্চয়ই চা। ঐশীর উত্তেজনা মিশ্র কণ্ঠ। ইয়ামিন ভেবেছিল সে নিজেই যাবে না, তবে এখন ঐশীর আগ্রহ দেখে মনস্থির করলো যাবে। তখন কি বলতে এসেছিলে? ইয়ামিন আবারও প্রশ্ন করলো। এই প্রশ্নে মিষ্টি হাসলো ঐশী। মাথা নিচু করে আড়ষ্ট ভঙ্গিতে বলল, সিলেটে আপনি আমার পোর্ট্রেট আঁকতে চেয়েছিলেন, মনে আছে? হুম। পরবর্তী কথা শোনার জন্য উদ্বেগ নিয়ে তাকিয়ে রইল ইয়ামিন। ঐশী মেঝের মোটা কার্পেটে নখ খুঁটেই বলল, আমি রাজি। ইয়ামিনে ঠোঁট দুটো হেসে উঠল। সেই হাসি পৌঁছে গেল চোখ অব্দি। মুখে আনন্দের ঝিলিক নিয়ে শুধালো, কিন্তু শর্ত আছে। সত্যি? কি? ঐশী লাজুক স্বরে আবদার করলো, আমায় ভায়োলিন বাজিয়ে শোনাতে হবে। ইয়ামিন আবারও হাসলো। তারা একে অপরের দিকে অযথাই তাকিয়ে রইল হাসি মুখে। তৃষ্ণা গালে হাত গুজে তাদের দুজনকে দেখতে লাগলো নিষ্পাপ দৃষ্টিতে। ঝকঝকে সাদা তুষারাচ্ছন্ন প্যারিসে এখন স্নিগ্ধতা নেমেছে। হিমবর্ষণ কমে আসায় সোনালি রোদের উত্তাপে রুক্ষ বরফ মেঘের মতো গলছে। টলটলে শীতল পানির ছটায় পাথর আর কংক্রিটের রাস্তাগুলো দেখাচ্ছে নিখুঁত পরিচ্ছন্ন। প্রতিটি বড় গাছ থেকে বরফ কুচি সরে উঁকি দিচ্ছে টকটকে গাঢ় সবুজ পাতা। স্নোফলের পরবর্তী রূপ চারিদিকে চমৎকার স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে। হিমবাহের এই দেশে মোটা মোটা হুডি, জ্যাকেট, মাফলারে শরীর মুড়িয়ে চলতে খুব একটা কষ্ট হয় না ঐশীর। আসলে প্রকৃতির এমন আশ্চর্য বৈচিত্র্যতা অবলোকন করাও এক সৌভাগ্য। প্রিয়ন্তী ভ্রুকুচকে কৌতূহল প্রকাশ করলো। সকাল থেকেই শুনছিলাম অ্যাওয়ার্ড শো এর ব্যাপারে। কিসের অ্যাওয়ার্ড শো এটা? ঐশী বিশাল জানালা থেকে নজর সরিয়ে বলল, আমি নিজেও জানি না আসলে। ইয়ামিন ভাইয়া আমায় বলেছে রেডি হতে। আমি আর তৃষ্ণা তার গাড়িতেই যাব। তুমিও কি যাবে? সন্ধ্যা নামতেই রেডিসনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অ্যাওয়ার্ড শো এর আয়োজনে সকলেই উত্তেজিত। করিডোরে ফটোশ্যুট করছে যশস্বী ব্যক্তিরা। একটু পরেই রওনা হবে সবাই। সারি সারি গাড়ির হিড়িক পড়ে গেছে সড়কে। প্রাইভেট কারে যেতে সময় লাগবে 1 ঘন্টার মতন। ভেন্যু এত দূরে সিলেক্ট করার নির্দিষ্ট কারণ ছিল। গতবারও অ্যাওয়ার্ড শো প্যারিসে হয়েছিল, তখনও একই ভেন্যু সিলেক্ট করা হয়। সবাই স্মৃতি রোমন্থন করতে আবারও সেখানেই যাচ্ছে। ঐশী গায়ে একটা টকটকে লাল রঙের শাড়ি। প্রিয়ন্তী তাকে শাড়িটা পরিয়ে দিচ্ছে, অথচ সে এটা কিনেছিল নিজের জন্য। আমার পছন্দের শাড়ি তোকে পরালাম। ফারদিন খুব শখ করে আমাকে নিতে বলেছিল এটা। মন খারাপের সুর প্রিয়ন্তীর গলায়। তাহলে আমাকে কেন পড়ালে আপু? এত বড় একটা অনুষ্ঠানে যাচ্ছিস, ক্যামেরায় আসবি, দেখতে সুন্দর লাগতে হবে না? তারপর কি একটা ভেবে চিন্তায় বুঁদ হয়ে গেল প্রিয়ন্তী। ঐশীর মাথাতেও তখন একই চিন্তা করা নাড়ছে। বাংলাদেশ থেকে যদি কেউ এই অ্যাওয়ার্ড শো দেখে
ইউটিউবে আপলোড হবে নিশ্চয়ই। আর সে যেহেতু ইয়ামিনের সাথে যাচ্ছে, অবশ্যই তাকে ফোকাস করা হবে। ব্যাপারটা কি ঠিক? তৃষান জানতে পারলে কি হবে? প্রিয়ন্তী হঠাৎ করে ঐশীর হাত আঁকড়ে ধরে বলল। আচ্ছা, তোর যাওয়া কি বেশি জরুরি অশু? ঐশী আমতা আমতা করলো একটু। আমি তো এখন বলে ফেলেছি, নিষেধ কিভাবে করব বলো? অর্থাৎ সে নিজেই যেতে চাইছে। দীর্ঘশ্বাস ফেল প্রিয়ন্তী, তার কাঁধে হাত রেখে বলল। আচ্ছা, ক্যামেরা থেকে দূরে থাকিস। একটু পরেই ইয়ামিন এসে দরজায় ঠকঠক শব্দ করে। আলতো হাতে দরজাটা খুলে দেয় তৃষ্ণা। সে তৈরি হয়েছে ফিটফাট, ছোট্ট ব্লেজার পরেছে গায়ে, গলায় লাল রঙের বোটাই। তাকে পুরোপুরি তৈরি দেখে ইয়ামিন হেসে গালে হাত দিয়ে আদর করলো। তারপর ভেতরে মাথা ঝুঁকিয়ে বলল,